আপার রেখে যাওয়া এতিম এতিম কিছু কর্মী আছে তারা আপনার আজকের এই দিনটাকে পুলিশ হত্যা দিবস হিসাবে আপনার ফেসবুকে ঘোষণা করতেছে কিংবা পুলিশ যে লাঠিয়াল বাহিনী ছিল সে লাঠিয়াল বাহিনীদের ইয়ে করে মানে পুলিশ হত্যা দিবস হিসেবে তারা ফেসবুকে জট তুলছে। তো আমাদের ব্যর্থতা হচ্ছে যে আপার সাথে, সাথে যদি আপার এই ৩ কর্মীদেরকে প্যাকেট করে ইন্ডিয়া পাঠায় দেওয়া হতো কিংবা এই ধরনের ফেসবুকে জট তুলতে না হতো না পারতো তাহলে ওইটা হয়তো আমাদের জন্য আরো মানে দেখতে আরো আনন্দদায়ক হতো। বিজয়ের সেই ১ বছর পূর্তি সেখানে ওলামায়ে কেরামের ভূমিকা অনেকাংশে ছিল। সেই ওলামায়ে কেরামের ম্যান্ডেটে আঘাত দিয়ে যে মানবাধিকার কমিশন তৈরি হয়েছে, সেই মানবাধিকার কমিশন দিয়ে ওয়াশিংটনের দালালি নতুন করে আমরা আসলে প্রাপ্তি হিসাবে বলতে গেলে আমরা কিছু শিশু সুলভ উপদেষ্টা পেয়েছি যারা আপনার স্ট্যাটাস দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য আবার ১০ মিনিট কিংবা আধা ঘন্টা পরে সেটা ডিলিট করে দেয়। এই ধরনের শিশু সুলভ আচরণকারী কিছু উপদেষ্টা আমরা পেয়েছি। তারপরে আমরা প্রাপ্তি আরো পেয়েছি আমরা রিক্সা যারা চড়তাম তারা এখন প্রাজারো প্রাডো গাড়িতে চলি। আরো প্রাপ্তি হয়েছে আমাদের যাদের টিনের ঘর ছিল কিংবা কোরবানি দিতে পারেনি স্বাধীনতার পর থেকে তারা এখন বিল্ডিং এর ছাদ ঢালাই দেয়। এগুলো আমাদের অনেক কিছু প্রাপ্তি আছে। এরপর আরেকটা প্রাপ্তিও আমাদের আছে ২৪ সালে মানে চেতনা যেটা আমাদের আফা স্বজন হারানোর চেতনা নিয়ে ব্যবসা করে অনেকটা বছর করে গেছেন। সেই চেতনা ব্যবসার জন্য নতুন, নতুন দল গঠন হচ্ছে চেতনা ব্যবসা করার জন্য। এটা হচ্ছে যে আমাদের প্রাপ্তি তার ভিতরে মনির ভাই বলছে আশার বাণী হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো কর্মসূচি করার পর সে মাঠ পরিষ্কার করে কিংবা সংস্কার বাংলাদেশকে সংস্কার করার মতো যথেষ্ট ঐক্যবদ্ধ হয় সকল দল এটা আমাদের জন্য আশার বাণী। তো আমাদের আরো আশার বাণী আমাদের খুনি হাসিনার বিচারের কার্যক্রম চালু হয়েছে। ব্যর্থতাটা আমি একটু বলে যাচ্ছি সেটা এক লাইনই ব্যর্থতা বলি সেটা হচ্ছে যে আপার রেখে যাওয়া এতিম কিছু কর্মী আছে তারা আপনার আজকের এই দিনটাকে পুলিশ হত্যা দিবস হিসাবে আপনার ফেসবুকে ঘোষণা করতেছে কিংবা পুলিশ যে লাঠিয়াল বাহিনী ছিল সে লাঠিয়াল বাহিনীদের ইয়ে করে মানে পুলিশ হত্যা দিবস হিসেবে তারা ফেসবুকে জট তুলছে। তা আমাদের ব্যর্থতা হচ্ছে যে আপার সাথে, সাথে যদি আপার এই ৩ কর্মীদেরকে প্যাকেট করে ইন্ডিয়া পাঠায় দেওয়া হতো কিংবা এই ধরনের ফেসবুকে জট তুলতে না হতো না পারতো তাহলে ওইটা হয়তো আমাদের জন্য আরো মানে দেখতে আরো আনন্দদায়ক হতো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কবির বলেন, কবির আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। গত বছর জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আহতদের প্রতি শ্রদ্ধা। আমার প্রশ্ন বা আমার জানতে ইচ্ছে করে মাহবুব ভাই আপনি বলবেন যে আমরা এই বাংলাদেশের যেই মানুষ যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই যে সনদের অপেক্ষায় ছিল আসলে তা কি কতটুকু হয়েছে বাস্তবে? যেমন এখানে এই শাপলা চত্বরের হত্যাকাণ্ডের কোনো কথা নেই, যেমন প্রবাসীদের কোনো কথা নেই। তারপর এই যেমন এখানে যে জুলাই আগস্টের সময় সবচেয়ে দলের নেতা হিসেবে নির্যাতিত ছিল গণ অধিকার পরিষদ নুরুল হক নূর নির্যাতিত হয়েছিল প্রকাশ্য। উনি বলছেন ৯০% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিলে হয়ে যাবে। ওনার কথায় অনেক লোক সাধারণ লোক উৎসাহিত হয়েছিল। এখানে আমরা দেখতেছি যে যারা আজকে এই জুলাই সনদ যতটুকুই ইয়া করলো এইগুলাতে মানে কতটুকু জাতি কি পেলো বা কতটুকু বা আশাহত হলো জাতি কি পেলো এই জুলাই সনদের মাধ্যমে আপনি একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। জুলাইয়ের 1 বছর পূর্ণ হয়ে গেল। আমাদের অনেকগুলো প্রাপ্তি আছে। যদি জুলাই সংগঠিত না হইতে হয়তো আজকে এখানে কথাবার্তা আমাদের হইতো না। এর ব্যর্থতাও অনেক আছে। ব্যর্থতাগুলো আজকে রাজনীতিবিদরা করতেছে। এই রাজনীতিবিদদের দেখলে তো ভয় লাগে, কারণ তারা পূর্বে শিক্ষাগুলো গ্রহণ করে না। আর ওই চেতনা ব্যবসায়ী দেখলেও আমাদের ভয় লাগে। মুক্তিযোদ্ধা দেখলে পরে আমার যেমনটা শ্রদ্ধা আসে, ওই বিগত 17 বছরের পর মুক্তিযোদ্ধার নামে চেতনা ব্যবসায়ীদের দেখলেও আমার ভয় লাগে। কারণ ওই মুক্তিযোদ্ধা মানেই দেশকে একটা বিভাজনের দিকে নিয়ে যায়। এরকম মুক্তিযোদ্ধা আমাদের হয়তো বেশি একটা কাম্য নয়। আমরা সেই মুক্তিযোদ্ধা চাই যে মুক্তিযোদ্ধা ওই আপনার আফগানিস্তানের মাটিতে এখন কলা বিক্রি করে খাচ্ছে। তারা ওই দেশের স্বাধীনতা অর্জনের পর তারা দেশের জন্য দেশের অতিরিক্ত লোভ লালসা করে নেই। তারা এখন
কলা বিক্রি করে, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা করা। ইমাম সাহেব, আমাদের প্রশ্ন থাকলে মুক্তিযোদ্ধারা কি বলেন, এরকম প্রশ্নটা মানব বলেন। সেবা করতে পেরেছে? এই ভাই মন্তব্যের ভেতরেই আমি কথা শেষ করলাম, ধন্যবাদ। জি, ধন্যবাদ। মনির, মনির হোসাইন বলেন। শুধু প্রশ্ন, আনমিউট করতে হবে। মন্তব্য করলে জি, ধন্যবাদ এনাম ভাই। সম্মানিত আলোচক বৃন্দ, জাতির বিবেক, আসসালামু আলাইকুম। গত 17 বছরের আন্দোলনে আমরা দেখেছি, আর গত 1 বছরের রাজনৈতিক দলগুলো কি করেছে সেটাও আমরা দেখেছি। বাংলাদেশে যখন কোন রাজনৈতিক দলগুলো টেলিভিশনে কথা বলতে পারতো না, তখন প্রবাসীরা মিলে এইখানে টক শোর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, কথা বলেছে, সব রকমের আন্দোলন করেছে, রেমিটেন্স শাটডাউন করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রবাসীরা সবার কাছ থেকে উপকৃত হয়েছে। জুলাই সনদে ঘোষণা হয়েছে, এখানেও প্রবাসীরা নাই, এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথাবার্তার মধ্যে প্রবাসীরা নাই। যেখানে প্রবাসীরা দেশের উন্নয়নের অংশীদার, প্রায় 17 থেকে 20% এই জিডিপির মধ্যে অবদান রাখে। কিন্তু সবের মধ্যে কেন বিদেশিরা উপকৃত হলো যারা প্রবাসে থাকে? আর একটা বিষয় হচ্ছে, আমাদের দেশে যারা রাজনীতিবিদ, তারা দেশের জন্য রাজনীতি করে না, দেশের তাদের নিজেদের জন্য রাজনীতি করে। যেখানে থেকে নিজের লাভ হবে সেখানে রাজনীতি করে, সেটাই ওনারা দেখে। আগামীতে যারা রাজনীতি করবে, দেশ পরিচালনা করবে, আপনারা কি মনে করেন যে তারা সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবে? আনমিউট করেন, বলেন কোন প্রশ্ন রয়েছে। ধন্যবাদ। আমি একদম গুনে গুনে 4টা প্রশ্ন করব, কথা বাড়াবো না যেহেতু কথা বলার সময় অতিথিদের। প্রথম কথা হচ্ছে, প্রধান উপদেষ্টা আজকের বক্তব্যে বলেছেন যে আমরা 78 জনকে বিদেশে নিয়ে চিকিৎসা দিয়েছি, তাদের জন্য উন্নত চিকিৎসা দিতে 100 কোটি টাকা খরচ হয়েছে। এখানে আমার প্রশ্ন, 78 জনকে উন্নত চিকিৎসা দিতে 100 কোটি টাকা খরচ করা হলো, বাকি আহতরা কি আহত না? তাদের কি অবদান নেই? বাংলাদেশের যে গঠনগত পদ্ধতিতে এখানে 78 জন ব্যক্তিকে চিকিৎসা দিতে 100 কোটি টাকা খরচ, এটা আমাদের কাছে আশানুরূপ নয়। দ্বিতীয় কথা হচ্ছে, একজন আমাদের এখানে অ্যাডভোকেট আছেন, তো বলা হয়েছে বিচার বিভাগে গঠনগত পরিবর্তন হয়েছে। কতটুকু গঠনগত পরিবর্তন হচ্ছে? আজকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যই বলেছে, বিচার বিভাগের গঠনগত পরিবর্তনের জন্য আদালতের বারান্দায় যে কি এখনো মানুষকে গড়তে হয় না, একটা কেস 5 বছর 10 বছর পর্যন্ত চলমান থাকে অনেক ক্ষেত্রে। তো এইগুলো এরকম গঠনমূলক সংস্কার না হলে বিচার বিভাগের সংস্কার আমরা কিভাবে ধরতে পারি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা দিল্লির গোলামি থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামিতে আবদ্ধ হওয়ার জন্য কি নতুন করে ওয়াশিংটনের যে প্রীতি চলছে, বাংলাদেশে মানবাধিকার কমিশন হয়েছে, আজকে বিজয়ের সেই 1 বছর পূর্তি, সেখানে ওলামায়ে কেরামের ভূমিকা অনেকাংশে ছিল। সেই ওলামায়ে কেরামের ম্যান্ডেটে আঘাত দিয়ে যে মানবাধিকার কমিশন তৈরি হয়েছে, সেই মানবাধিকার কমিশন দিয়ে ওয়াশিংটনের দালালি নতুন করে আমাদের কাছে কাম্য নয়। তারপরের কথা হচ্ছে আমাদের পুলিশের ওপর যে আমি প্রশ্ন, সবগুলোই প্রশ্ন শেষ করছি। পুলিশের অধিকার বাড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে পুলিশের জবাবদিহিতা থাকবে, এবং সেখানে অপরাধীদেরকে কিভাবে মানে তাদেরকে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে অথবা কোনো জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে পুলিশকে পরবর্তীতে জবাবদিহিতা করতে হবে। এখানে অপরাধীকে হাইলাইট করা হচ্ছে অথবা তাকে সুযোগ দেওয়া হচ্ছে নাকি পুলিশের? হ্যাঁ, যেটা ইঙ্গিত করা হয়েছে যে পুলিশের অতিরিক্ত ক্ষমতা দূর করা হবে। অতিরিক্ত ক্ষমতা দূর করার নামে কি আমাদের অপরাধীদেরকে আবার নতুন করে সুযোগ করে দেব? এটা কিন্তু আমাদের জন্য আশানুরূপ নয়। ধন্যবাদ। আসসালাম। ধন্যবাদ। ইব্রাহিম, আরেকজন দর্শক আছেন, ইব্রাহিম সাহেব বলেন, আনমিউট করেন। আনমিউট করতে হবে, মিউট আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার সালাম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আল্লাহর রহমতে আমার মনে হয়। একজন তো মাওলানা আছেন, তার প্রতি তো কোনো প্রশ্ন নাই আমার কাছে। আমার 3 জনের কাছে প্রশ্ন, মাহবুব স্যার, হাতিনুর স্যার আর এই পাটোয়ারি স্যারের কাছে আমার প্রশ্ন। আজকের যে জুলাই ঘোষণাপত্র পেশ করা হয়েছে, এতে প্রধান স্বৈরাচার শেখ মুজিবের সংবিধান কি কবর রচিত হয়েছে, না এই সংবিধান দিয়েই দেশ পরিচালনা হবে?